আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। শেখ হাসিনা ফিরবার পেছনে দেশে বিদেশে যে সমীকরণগুলোর দ্রুত পরিবর্তন হচ্ছে, আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন যে শেখ হাসিনা যখন ভার্চুয়াল বক্তব্যগুলোতে আসছেন তখন সেখানেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন তাতেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং দেশে ফিরবার মুডে আছেন। দেশে ফিরবার তিনি প্রস্তুতি নিচ্ছেন। আগামী অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে তার তৃতীয় সদস্য প্রত্যাবর্তন ঘটবে মাথা উঁচু করে, বীরের বেশে। এগুলো কি শুধু তিনি বলার জন্যই বলছেন? এর পেছনে কি? এর পেছনে দেশে এবং বিদেশে নানা সমীকরণ কাজ করছে এবং সমীকরণগুলো ইতিবাচক ভাবে অতি দ্রুত পরিবর্তন হচ্ছে, যার কারণে শেখ হাসিনা নিজে যেমন আশাবাদী, আওয়ামী লীগ বলয়ে একটা ভিন্ন রকম আশার সঞ্চার করেছে। সমীকরণগুলো কি কি ঘটছে? প্রথমত বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনসমর্থন। আপনি এই মুহূর্তের বাংলাদেশের জনসমর্থন যদি বলেন যে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি ৮০% জনগণ। আমি ৮০% কেন সেটি বলছি, ব্যাখ্যা দিচ্ছি যে বাংলাদেশে রাজনীতি আসলে সত্যিকার অর্থে প্রত্যক্ষ রাজনীতি করে আমি ধারণা করি ১০% বেশি মানুষ হবে না, সব রাজনৈতিক দল মিলে। কারণ বাংলাদেশের রাজনীতিটা এত নোংরা হিসেবে পরিচিত হয়ে গেছে যে সরাসরি আমি রাজনৈতিক কর্মী এটি মনে করে ম্যাক্সিমাম ১০%। বাকি ৯০% মানুষ কিন্তু রাজনীতির বাইরে ভোট দেয়, কোন একটা মার্কায় ভোট দেয়। এই ৯০% মানুষই কিন্তু নির্ধারণ করে যে কে দেশ শাসন করবে, কে শাসনের বাইরে থাকবে। গত ২ বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে, ইউনূস সরকারের ১৮ মাস, তারেক সরকারের এই যে ৪র্থ মাস চলছে, যা দেখছে বাংলাদেশের মানুষ কিন্তু এটি দেখা থেকে, এগুলো দেখার সাথে কোনোভাবে গত ১৬ বছরে অভ্যস্ত ছিল না। আর অভ্যস্ত ছিল না যখন, তখন এই সাধারণ ৯০% মানুষগুলো বলছে, ফিল করছে ভেতর থেকে যে আমরা আগেই ভালো ছিলাম। আমি ৮০% বলছি। নানান জরিপ হচ্ছে এই মুহূর্তে। আমি নিজেও আমার প্ল্যাটফর্মে, আপনারা যে প্ল্যাটফর্মের, যে পরিবারের আপনারা সদস্য, সেই প্ল্যাটফর্মেও আমি অনেকবার জরিপ করেছি আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাসের পর থেকে বিভিন্ন সময়। সেখানে আমার জরিপে এসছে একটা বিশাল সমর্থন আওয়ামী লীগের প্রতি। সম্প্রতি গত ২ দিন আগে বাংলাদেশ বিরোধী একজন মানুষ, আমি কুরুঙ্গার বলি তাকে, পোল্টিবাজ আসিফ নজরুল, তার ফেসবুক প্ল্যাটফর্মে একটি জরিপ করেছেন, যে জরিপে মানে 2/3, মানে ৭২-৭৫%। আজকে এটার ফলাফল কি, আরো ভোট কি আমি আজকে খেয়াল করিনি, কিন্তু ৭২-৭৫% মানুষ বলছে শেখ হাসিনা আসবার পক্ষে। মানে এটা ধরে নিতে পারেন ৮০%। এটি বাড়ছে আস্তে আস্তে। আমি প্রথম যখন দেখেছিলাম ৭০% ছিল, তারপরে দেখেছি ৭২%, এইভাবে বাড়ছে। আসিফ নজরুল কালপিটের একটা জরিপে বাংলাদেশের মানুষ এভাবে সমর্থন দিচ্ছে যে শেখ হাসিনা আসুন। তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ তৈরি হয়ে গেছে আওয়ামী লীগকে রিসিভ করবার জন্য। আরেকটি জিনিস, আন্তর্জাতিক সমীকরণ। আন্তর্জাতিক সমীকরণ অতি দ্রুততার সাথে পাল্টে যাচ্ছে। আপনারা জানেন অতি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর শেষ হয়ে গেছে গত সপ্তাহে। গত মঙ্গলবার তিনি ভারত থেকে চলে গেছেন। এই সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এটি
মূলত তিনি এসেছিলেন, উপলক্ষ ছিল কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এস জয়শঙ্করের সাথে বৈঠক, অজিত দোভালের সাথে বৈঠক। এই বৈঠকগুলোতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারত এবং যুক্তরাষ্ট্র কাছাকাছি আসছে, এবং ভারত বাংলাদেশ, আমি প্রত্যেকটা কন্টেন্টে সবকিছুতে বলতেই থাকবো যে ভারতের উপরে নির্ভর করে বাংলাদেশ। কেন নির্ভর করে আমি ব্যাখ্যা দিয়েছি, তাদের নিরাপত্তা, তাদের স্থিতিশীলতার জন্য। তো এই বৈঠকগুলোর ফলে ভারত যুক্তরাষ্ট্র কাছাকাছি। শুধু তাই নয়, গতকালকে একটি অনুষ্ঠানে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও বোর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি প্রায় 99% চুক্তি হবার কাছাকাছি চলে এসছে, 1% বাকি আছে। আগামী এই কয়েকদিনের মধ্যে, জুন 2-3 দিনের মধ্যে ভারতে বাণিজ্য প্রতিনিধি দল সফরে আসছেন, এবং সফরে আসবার পর লাস্ট ওই যে 1% আলাপ বাকি আছে, এই আলাপটা সম্পূর্ণ হয়ে যাবে। এই আলাপটা সম্পূর্ণ হবার পরে ভারত এবং যুক্তরাষ্ট্র, সবার আগে তো বাণিজ্য, অর্থনীতি, সামরিক চুক্তি বা সামরিক সহযোগিতা সেগুলো আছে, সবার আগে অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ঝুলে আছে, হ্যাঙ্গিং হয়ে আছে, এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে আসার পরে তারা আলাপ আলোচনা ফাইনাল করবার পরে হয়তো খুব স্বল্পতম সময় এই চুক্তিটা হয়ে যাবে, এবং এই চুক্তিটা হয়ে গেলে যেটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে এলো, এবং বাকি সব কর্ম একসাথে হবে। এবং একসাথে হবে যখন, আমি আগেও বলেছি যে এই কথাগুলো রিপিট হয়ে যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনো কিছু করতে গেলে, ইন্দো প্যাসিফিক, শুধু ভারত বাংলাদেশে নয়, ইন্দো প্যাসিফিকে কিছু করতে গেলে ভারতীয় দৃষ্টিতে দেখবে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে দৃষ্টি দেবে, ভারত কিভাবে দেখছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবেই দেখবে। বাংলাদেশের ব্যাপারটি ঠিক তেমনই। এখানে বাংলাদেশের জনগণ রেডি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি রেডি হয়ে যায়, আর এখানে সামরিক শক্তি, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় সম্পূর্ণ সামরিক শক্তির সহযোগিতায়। সামরিক শক্তি কিন্তু নিজে নিজে নয়, সামরিক শক্তিকে পেছন থেকে পাওয়ার দেয়। অতীতের যে অঘটনগুলো ঘটেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড থেকে শুরু করে, সামরিক শক্তিকে নিজেরাই সবকিছু করেছে। পেছনে কি আন্তর্জাতিক শক্তি নেই? আন্তর্জাতিক শক্তি সেই সামরিক শক্তিকে পাওয়ার দেয়। সেই সামরিক শক্তি কিন্তু ভারত যুক্তরাষ্ট্র যদি এক জায়গায় হয়ে যায়, সেই সামরিক শক্তি আজকে বন্দুকের গুলি একদিকে ঘুরে আছে, মুহূর্তে এই বন্দুকের গুলি আরেক দিকে ঘুরে যাবে। অর্থাৎ 3টি বিষয়, বাংলাদেশের জনগণ, ভারত, যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, এই 4টি বিষয়, এই 4টি বিষয় যদি এক হয়ে যায়, একসাথে একভাবে চিন্তা করে, তাহলে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। এবং এই যে 4টি সমীকরণ, জনগণ, ভারত, যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া, রিয়াকশন অলরেডি চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। জনগণ রেডি, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের রিয়াকশনটা এখনো চলছে, চলমান। এটি হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা কিছু ঘটবে, একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনা ঘটবার আভাস পাওয়া যাচ্ছে বিধায় শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতৃত্ব আশাবাদী হয়ে উঠছেন, এবং শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। শেখ হাসিনাকে এই যে আজকের যে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা, জঙ্গি আক্রান্ত বাংলাদেশ, এই বাংলাদেশে ফিরবেন আপনি মনে করছেন? না, এই বাংলাদেশে তিনি ফিরবেন না। তিনি ফিরবেন সেই বাংলাদেশে যখন এই জঙ্গিদের কন্ট্রোল করা যাবে। এই কন্ট্রোল করবারই একটা চেষ্টা চলমান, ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী সাথে বাংলাদেশের জনগণ। এই কাজটা চলছে, এই কাজটা প্রক্রিয়াধীন। এই কাজটা যখনই সম্পন্ন হবে, আমি বারবার বলছি, এই আভাসটা পাওয়া যাচ্ছে, এই কাজটা চলছে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে যে নিশ্চিত যে না হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে। আর সরকারে যদি বিএনপিও থাকে, তাও শেখ হাসিনা ফিরবেন,
এখন সেই সময়টা কত দ্রুত হয় তার উপরে নির্ভর করছে শেখ হাসিনার ফেরা না ফেরা। আগামী 2 বছরও যদি না হয় তাহলে ফিরবেন না, কিন্তু 2 বছরের প্রশ্নই আসে না। আপনি শুনলেন তো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে আসছে, এই যে 2-3 দিনের মধ্যে বাণিজ্য টিম আসছে ভারতে। মানে কি হচ্ছে, অলরেডি কাজ চলছে, কিন্তু আগামী 15 দিন 1 মাস ঈদ পরবর্তী সময়ে নানা রকম সমীকরণ ঘটে যেতে পারে। আর এই ঘটে যেতে পারে এই আভাস থেকেই শেখ হাসিনা বারবার বলছেন তিনি দেশে ফিরবেন। আমরাও আশা করছি যে এইভাবে চলবে না, পরিবর্তন, শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশ হারবে না, বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। রাজনীতির ভণ্ডামি ধরা পড়ে গেছে। জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার ইত্যাদি নামক যে সকল প্রতিষ্ঠান আছে, তাদের উচ্চকিত কণ্ঠে বাইরে যারা স্লোগান দিয়ে বলতো গোলামি চুক্তি করা যাবে না, গোলামি চুক্তি করা যাবে না, তারা বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গোলামি চুক্তিকে সব মেনে নিয়েছে। এখন আর প্রেস ক্লাবের সামনে কোনো মানববন্ধন হয় না, সিরডাপে অনুষ্ঠান হয় না, প্রেস ক্লাবের ছোট্ট কক্ষে 10 জন 20 জন নিয়ে সেমিনার হয় না। জুনায়েদ সাকিরা এখন হালুয়া রুটির ভোগ করতে গিয়ে চুপ হয়ে গেছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি। দেখুন জাতীয় নাগরিক পার্টির যিনি মুখপাত্র তিনি কি বলছেন। এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিয়ে দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো এখন সে বলছে যে এই যে গোলামি চুক্তিটা, এই চুক্তিটা করেছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তাই যদি হয় তাহলে পার্লামেন্টে এই যে এনসিপি, ইউনুসের কিংস পার্টি, জামাতের বি টিম, তারা পার্লামেন্টে কেন আপত্তি করলেন না, কেন পার্লামেন্টে কথা বললেন না? জামাতের আমির সহ তার ফুল টিম পার্লামেন্টে ছিলেন, একটা শব্দ উচ্চারণ করেননি। একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া কেউ কথা বলেননি, তাকে স্পিকার থামিয়ে দিলেন। সেই দিন কোথায় ছিল এই গোলামি চুক্তির বিরুদ্ধে বাইরে সোচ্চার থাকা জামাত, এনসিপি, জুনায়েদ সাকি এবং অন্যান্য যারা আছে? বিএনপি সবসময় বলছেন গোলামি চুক্তি মানি না, সবার আগে বাংলাদেশ। এখন কি দেখলাম? সবার আগে আমেরিকা। অর্থাৎ আমার তেল কিনতে গেলে আমেরিকার পারমিশন নেওয়া লাগবে, আমার যা কিছু মালামাল কিনতে হবে আমেরিকার থেকে, তারা যে দাম নির্ধারণ করবে আমি কোনো আলোচনাও করতে পারবো না। আমার কৃষি জাতীয় পণ্য, এমনকি মাংস আমেরিকার থেকে আনতে হবে। জামাত ইসলামের আমির বাইরে এসে বলছেন যে আমাদের সঙ্গে একটা কথা হয়নি, কিন্তু ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্র মন্ত্রী, তিনি বলছেন এই চুক্তি করার আগে বড় বড় 2টি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তাদের কনসেন্ট নিয়ে এটা করা হয়েছে, অর্থাৎ তাদের অনুমতি নিয়ে করা হয়েছে। আর এনসিপি তো তখন গভর্নমেন্টের পার্ট ছিল, কাজে তাদের তো অনুমতির অংশ না। আর বাংলাদেশে যে কথিত সুশীল কিছু বাম, কিছু অতি বাম যারা সারাদিন চিৎকার করতেন, তারা কিন্তু এখন আর প্রেস ক্লাবের সামনে সেই 20 জনার মিছিলও করেন না, সিরডাপে অনুষ্ঠান করেন না, প্রেস ক্লাবের ছোট্ট কক্ষে গিয়েও কথা বলেন না, টেলিভিশন টকশোতেও আর গোলামি চুক্তি নিয়ে শব্দ নাই। কারণ হালুয়া রুটির ভাগ খেতেছে, কেউ সরকারি দলে, কেউ বিরোধী দলে। বিরোধী দল তো ভাগ খাচ্ছে, কারণ বিরোধী দল হিসাবে তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে, তদবির করতেছে, নিজেদের প্রয়োজনে কোথায় কাকে পোস্টিং দিতে হবে, কার কি লাইসেন্স দিতে হবে, কার কি সুযোগ সুবিধা নিতে হবে, এটা তারা করছেন। এই গোলামি চুক্তির সবকিছুর সঙ্গে যে তারা জড়িত, যেদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাম্ভিকতার সঙ্গে বললেন, সেই দিন বিএনপির পক্ষ থেকে তো আপত্তি করে বলা হয় নাই যে না এটা আমরা জানি না। চুক্তিটা তো নিঃসন্দেহে গোলামি চুক্তি, এতে তো কোনো ভুল নাই, তারা কোনো কথা বলছেন না। বাংলাদেশে আনু মোহাম্মদ সহ কিছু বুর্জুয়া, কিছু তথাকথিত তাত্ত্বিকরা বাইরে স্লোগান দিতেন, সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার আর একটি ভণ্ড বুদ্ধিজীবী চিন্তক আজকে তাদের মুখে কুলু পেটে বসে আছেন। এদের কাছে আসলে ক্ষমতা, এদের কাছে
সবার আগে বাংলাদেশ না, এদের কাছে সবার আগে মসনদ। শেখ হাসিনা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কোন গোলামি চুক্তি করেছেন, রাষ্ট্রের স্বাধীনতা বা রাষ্ট্রের স্বার্থ কাকুর কাছে বিকিয়ে দিয়েছেন। সে কারণেই তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছে। যতবার বলা হয়েছে ভারতের সঙ্গে শেখ হাসিনা নানা রকম অসম চুক্তি করেছে, এই 18 মাসের ইউনূস পরবর্তীতে বিএনপি আজ পর্যন্ত কেউ একটি চুক্তি দেখাতে পারেনি যে শেখ হাসিনা রাষ্ট্রের পরিপন্থী চুক্তি করেছে। আমেরিকার কাছে দেশটাকে বন্ধক দিয়েছে এই তথাকথিত নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে। কল্পনা করতে পারেন তার কাছ থেকে আমার সব মালামাল কিনতে হবে, সে যে দাম ধরে দেবে সেই দামে কিনতে হবে, কোনো বার্গেনিং করা যাবে না, দর কষাকষি করা যাবে না। বিদেশ থেকে আমার প্রয়োজনে তেল কিনতে গেলেও তার অনুমতি নেওয়া লাগবে। তাহলে কি আমি তার অধীনস্থ একটি প্রভিন্স? আমি কি তার অধীনস্থ একটি তাবেদার রাষ্ট্র? এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। শেখ হাসিনাই তাবেদারি রাষ্ট্র করেনি। জামাত এখন বাইরের ভয়ঙ্কর চাপের কারণে যে বলছে যে আমরা জানতাম না, পার্লামেন্টে আপত্তি করে নাই, পররাষ্ট্রমন্ত্রী যেদিন বলছেন সেদিনও আপত্তি করে নাই, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি সরকারের সবচেয়ে বড় বড় মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, তিনি এখন এসে বলছেন আমি জানতাম না। আর এক কয়েক ভণ্ড তারা বলছেন আমরা জানতাম না। আসিফ নজরুল বলে কিচেন ক্যাবিনেটের পার্ট আমি ছিলাম না। এই ভণ্ড ফরহাদ মজহরের বউ ফরিদ আক্তার সে বলে আমি এটা আপত্তি করেছি, আমার আপত্তি শোনে নাই। ব্রিগেডিয়ার সাকাত বলছেন কিচেন ক্যাবিনেট এগুলো হতো আমি জানতাম না। তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা প্রফেশনাল ডিপ্লোম্যাট তৌহিদ হোসেন বলছেন আমি 3 বার রিজাইন দেওয়ার চেষ্টা করেছি, আমাকে করতে দেয় নাই, আসলে কিচেন ক্যাবিনেট ছিল আমি জানি না। তাহলে কিচেন ক্যাবিনেটকে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক তার এনজিও, নাকি মূলত তিনি বিদেশি একটি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের যে স্বার্থগুলো বিদেশ চেয়েছিল শেখ হাসিনা রাজি হয় নাই, সেই স্বার্থগুলো সিদ্ধি করার জন্য তাকে বসিয়েছিল সেই রাষ্ট্র। এখন জামাত, বিএনপি, জুনায়েদ সাকি, আনু মোহাম্মদ সহ অন্যান্য যারা এটা নিয়ে কথা বলতেন তাদের মুখে কুলু পেটে কস্টেপ দিয়ে আটকিয়ে দিয়েছে, কোনো কথা নাই। আসলে তাদের কাছে সবার আগে বাংলাদেশ না, তাদের কাছে সবার আগে ক্ষমতা। কারণ এই বিএনপির এক নেতাই তো বলছিল ডক্টর ইউনূস আপনার কি কাণ্ডজ্ঞান নাই, আপনি বিদেশি একজন ব্যক্তিকে নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই বিদেশি ব্যক্তিকে তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কই কেউ তো বলছে না তারেক রহমান আপনার তো কাণ্ডজ্ঞান নাই, আপনি বিদেশি নাগরিককে কেন আজকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। মূলত বাংলাদেশের রাজনীতির দেশপ্রেমিক ধারার নেতৃত্ব দেয় আওয়ামী লীগ, শেখ হাসিনা, আর ক্ষমতার জন্য সমস্ত স্বার্থ বিসর্জন দেওয়ার আরেকটি পক্ষ, তারা সবাই মিলে এন্টি আওয়ামী লীগ পক্ষ। এটাই বাস্তবতা। ভণ্ডামির রাজনীতি পরিষ্কার হয়ে গেছে।